হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। আজ আমাদের টপিক হচ্ছে ভারতীয় সংবিধান, ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে তোমাদের কী কী প্রশ্ন আসতে পারে সেই ব্যাপারে আজ টোটাল 50টা প্রশ্ন ডিসকাস করব। এবং এটা হচ্ছে যেটা তোমাদের ফ্রি 2500 জিকে কোর্স যেটা শুরু করেছিলাম তার থার্ড পার্ট। ঠিক আছে, এর আগে দুটো পার্ট হিস্ট্রি দিয়েছিলাম, দুটো পার্টে আজকে আমরা শুরু করব ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ভারতের সংবিধান। এবং তার আগে বলে রাখি, যারা ফুড সাপ্লাই এবং ডাব্লিউবিসিএস এর জন্য সেলফ স্টাডি করছো তোমাদের জন্য আমি একটা 4000 জিকে পেড কোর্স শুরু করেছি। যদি যারা নিতে ইচ্ছুক, এই ভিডিওটি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা পারচেস করে নিতে পারো। ঠিক আছে, এবং এই জিকেটার পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। ঠিক আছে, এবং তাছাড়া এটাও আমাদের ওয়েবসাইটেও পোস্ট করে দেবো, সেখান থেকে তোমরা এটা পড়ে নিতে পারবে। এই ভিডিওটি শেষ হবে তখনই দেখবে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। ঠিক আছে, ফার্স্ট প্রশ্ন দেখো, ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় রাষ্ট্রপতি মোট কতজনকে মনোনীত করতে পারেন? রাষ্ট্রপতি, এইটা সবসময় মনে রাখবে, রাজ্যসভায় মোট 12 জনকে মনোনীত করতে পারেন। সেকেন্ড প্রশ্ন, ভারতীয় লোকসভার কতজন ইঙ্গ ভারতীয় সদস্য রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হয়? এটার অ্যান্সার হবে 2 জন। তাহলে এইটা মনে রাখবে যে রাষ্ট্রপতি টোটাল 14 জনকে লোকসভা এবং রাজ্যসভায় মনোনীত করতে পারেন। 12 জন হচ্ছে রাজ্যসভায় এবং 2 জন হচ্ছে লোকসভায় মনোনীত করতে পারেন। তাহলে পুরো ব্যাপারটা বুঝে গেলে এইখান থেকে তোমাদের ডাব্লিউবিসিএস বা ফুড সাপ্লাই প্রশ্ন আসতে পারে। এবার দেখো, ভারতের উপরাষ্ট্রপতি কে নির্বাচন করেন? ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচন করেন পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যদের নিয়ে গঠিত একটি নির্বাচক সংস্থা। নেক্সট প্রশ্ন দেখো, ভারতীয় পার্লামেন্টের প্রতি কক্ষের অধিবেশনে কে আহ্বান করেন? অ্যান্সার হচ্ছে রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতি কখন অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি করতে পারেন? যখন পার্লামেন্টের অধিবেশন বন্ধ থাকাকালীন প্রশাসনের জরুরি প্রয়োজনে অর্ডিন্যান্স জারি করতে পারে ভারতের রাষ্ট্রপতি। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় কত শ্রেণীর মন্ত্রী থাকে? তাহলে দেখো, টোটাল 3 ধরনের কেন্দ্রীয় মন্ত্রিসভায় 3 ধরনের মন্ত্রী থাকে। এক হচ্ছে ক্যাবিনেট মন্ত্রী, 2 হচ্ছে রাষ্ট্রমন্ত্রী এবং 3 হচ্ছে উপমন্ত্রী। নেক্সট প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত ক্ষমতা কয় প্রকার ও কি কি? মানে ভারতের রাষ্ট্রপতি কত ধরনের জরুরি অবস্থা ঘোষণা করতে পারে? 3 ধরনের। এক হচ্ছে জাতীয় জরুরি অবস্থা, মানে হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি। রাজ্যের শাসনতান্ত্রিক অচলাবস্থা, মানে হচ্ছে স্টেট এমার্জেন্সি। এবং থার্ড হচ্ছে আর্থিক জরুরি অবস্থা, মানে হচ্ছে ফিনান্সিয়াল ইমার্জেন্সি। ঠিক আছে, এবং এগুলো কোন কোন আর্টিকেলে বলা আছে সেটা কিছুক্ষণ পরে আমি বলে দেবো। ঠিক আছে, এবার দেখো, ভারত ইউনিয়নের শাসন বিভাগীয় ক্ষমতা তত্ত্বগতভাবে কে প্রয়োগ করেন? অ্যান্সার কি? রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতি ভারত ইউনিয়নের শাসন বিভাগীয় ক্ষমতা তত্ত্বগতভাবে প্রয়োগ করেন। সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় সরকারের সমগ্র শাসন ক্ষমতা কার হাতে ন্যস্ত? অ্যান্সার কি হচ্ছে? রাষ্ট্রপতি। ভারতের প্রকৃত শাসক কে? ভারতের প্রকৃত শাসক হচ্ছে প্রধানমন্ত্রী ও তার ক্যাবিনেট। এবার দেখো, যেটা খুব ইম্পর্টেন্ট, অনেকবার এই প্রশ্নটা তোমাদের রিপিট করিয়েছি, ভারতের পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে? এটা তোমাদের ইন্ডিয়ান ইকোনমিক্স যেটা 5 ইয়ার প্ল্যান্সের ওখানে পড়েছিলাম, ওখানেও এটা অ্যান্সার বলেছিলাম যে ভারতের পরিকল্পনা কমিশন মানে হচ্ছে প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান হচ্ছেন প্রধানমন্ত্রী। যিনি প্রেজেন্ট প্রধানমন্ত্রী থাকবেন তিনি হবেন পরিকল্পনা কমিশন, পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান। এবার দেখো, ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে হলে কমপক্ষে কত বছর বয়স হতে হবে? তাহলে ভারতের রাষ্ট্রপতি হতে গেলে কমপক্ষে 35 বছর বয়স তোমার হতে হবে। ঠিক আছে, রাষ্ট্রপতি হতে গেলে। নেক্সট দেখো, ভারতের প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক কে? ভারতের প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক হচ্ছে রাষ্ট্রপতি। এই প্রশ্নটা তোমাদের অনেকবার রিপিট করেছি। কার কাছে ভারতের রাষ্ট্রপতি তার পদত্যাগ পেশ করতে পারে? মনে করো ভারতের রাষ্ট্রপতি সে রিজাইন করবে তার পোস্ট থেকে, সেই রিজাইন কপিটা কার কাছে সাবমিট করবে? সেটা অ্যান্সার কি হবে? না, উপরাষ্ট্রপতির কাছে। বর্তমান যিনি উপরাষ্ট্রপতি থাকবেন তার কাছে রাষ্ট্রপতি গিয়ে তার পদত্যাগ পেশ করবেন। এবার দেখো, ভারতের যুদ্ধ ঘোষণা অথবা শান্তি স্থাপনের ঘোষণা কে করেন? মানে ভারতের সাথে মনে করো অন্য দেশের যুদ্ধ লাগবে বা যুদ্ধ ঘোষণা হবে, সেই ঘোষণাটা কে করবে? সেই ঘোষণাটা করবে ভারতের রাষ্ট্রপতি। ঠিক আছে, এবার দেখো, ভারতের প্রথম রাষ্ট্রপতিকে, এটা তোমাদের ফুড সাপ্লাইয়ের জন্য খুব ইম্পর্টেন্ট। ভারতের প্রথম রাষ্ট্রপতি হচ্ছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ভারতের প্রথম প্রধানমন্ত্রী হচ্ছেন জওহরলাল নেহেরু। এবং লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? লোকসভার প্রথম স্পিকার ছিলেন জি ভি
মাবলাঙ্কার। এই প্রশ্নটা অনেকবার তোমাদের WBCS এক্সামে রিপিট হয়েছে। তারপরে দেখো, ভারতের রাষ্ট্রপতির পূর্ব সুপারিশ ছাড়া কোন ধরনের বিল লোকসভায় উপস্থাপন করা সম্ভব না? অ্যান্সার হচ্ছে অর্থ বিল বা ফিনান্স বিল। ভারতের রাষ্ট্রপতির পূর্ব সুপারিশ ছাড়া এই অর্থ বিল লোকসভায় উপস্থাপন করা সম্ভব নয়। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন একটানা কত বছর জারি রাখা যায়? মনে করো কোনো একটা রাজ্যে রাষ্ট্রপতি শাসন, যেমন তোমাদের জম্মু কাশ্মীরে যেটা হচ্ছিল, রাষ্ট্রপতি শাসন চলছিল, তো এটা একটানা কত বছর জারি রাখা যায়? না, একটানা 3 বছর জারি রাখা যায় ম্যাক্সিমাম। এবং এই যখন জরুরি অবস্থা চলবে কোনো রাজ্যে, তখন সেখানকার রাষ্ট্রপতি শাসন চলে এবং সেখানকার ওই শাসন ব্যবস্থাটা দেখাশোনা করে সেখানকার যিনি প্রেজেন্ট গভর্নর, তিনি সেই ব্যবস্থাটা দেখাশোনা করেন। এটাও মনে রাখবে, ঠিক আছে? এবার দেখো, ভারতের আর্থিক জরুরি অবস্থা কতবার জারি হয়েছে? মানে ফিনান্সিয়াল এমার্জেন্সি কতবার জারি হয়েছে? একবারও জারি হয়নি, এটাও মনে রাখবে তোমরা। এবার দেখো, ভারতের রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন? অনেকবার বলেছি, ভারতের রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি। নেক্সট দেখো, ভারতের রাষ্ট্রপতি যে 3 ধরনের জরুরি অবস্থা জারি করতে পারেন তা সংবিধানের কোন কোন ধারায় লিপিবদ্ধ রয়েছে? ঠিক আছে, 1 হচ্ছে আর্টিকেল 352 বা ধারা 352-তে জাতীয় জরুরি অবস্থা, মানে হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি। ঠিক আছে, আর্টিকেল 356-তে বলা হচ্ছে স্টেট এমার্জেন্সি। যেমন জম্মু কাশ্মীরে যেটা হচ্ছিল রাষ্ট্রপতি শাসন, সেটা হচ্ছে এই আর্টিকেল 356। ঠিক আছে, এবং তারপরে দেখো লাস্ট হচ্ছে 360, এটা হচ্ছে আর্থিক জরুরি অবস্থা, মানে ফিনান্সিয়াল এমার্জেন্সি। ঠিক আছে, আশা করি বুঝে গেলে। এবার দেখো, ভারত সরকারের মুখ্য আইন অফিসার কে? ভারত সরকারের মুখ্য আইন অফিসার হচ্ছেন অ্যাটর্নি জেনারেল। ভারতীয় লোকসভার স্পিকার কে কে নির্বাচন করেন? ভারতীয় লোকসভার স্পিকার নির্বাচন করেন লোকসভার সদস্যরা। তারপরে দেখো, ভারতীয় পার্লামেন্টের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? ভারতীয় পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার। ভারতের কোথায় এবং কার সুপারিশে অর্থ বিল উত্থাপিত হয়? এইটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। রাষ্ট্রপতির সুপারিশে সাধারণত অর্থমন্ত্রী কর্তৃক কেবলমাত্র লোকসভাতে অর্থ বিল উপস্থাপিত হয়। তাহলে অর্থ বিল কোথায় উপস্থাপিত হয়? লোকসভাতে। কার সুপারিশে? রাষ্ট্রপতির সুপারিশে। কে করে? না, অর্থমন্ত্রী যিনি থাকেন। তা 3টে প্রশ্নের অ্যান্সার এখান থেকে আমরা পেয়ে গেলাম। এবার দেখো, ভারতে রাজ্যসভা অনধিক কতজন সদস্য নিয়োগ করতে পারে? ভারতের রাজ্যসভায় অনধিক 250 জন সদস্য নিয়ে গঠিত হয়। প্রতি 2 বছর অন্তর রাজ্যসভার কতজন সদস্যকে অবসর নিতে হয়? রাজ্যসভার 1/3 সদস্যকে অবসর নিতে হয়। দেখো এইখানটা একটু বোঝার আছে, সেটা হচ্ছে মনে করো রাজ্যসভার মেম্বার যারা থাকে, এর দ্বারা এই কিছুক্ষণ পরে আরেকটা প্রশ্ন আছে, সেখানে আমি এটা ব্যাপারটা তোমার পুরো বুঝিয়ে দিচ্ছি। শুধু এইটা পড়ে রাখো যে এখন যে প্রতি 2 বছর অন্তর রাজ্যসভার কতজন সদস্যকে অবসর নিতে হয়? 1/3 সদস্যকে অবসর নিতে হয়। এই প্রশ্নটা কিছুক্ষণ পরে আছে ডেসক্রিপটিভভাবে, তখন তোমাকে ওটা আমি বুঝিয়ে দিচ্ছি। এবার দেখো কি বলেছে, ভারতের রাজ্যসভার কার্যকাল কত বছর? এই যে এই প্রশ্নটাই বলছিলাম তোমাদের, এখানটা একটু ভালোভাবে বুঝে নাও। দেখো, ভারতের যারা রাজ্যসভার মেম্বার, ঠিক আছে, তাদের যেটা স্থায়ী কাল সেটা হচ্ছে 6 বছর। 6 বছর তারা মেম্বার, ঠিক আছে, রাজ্যসভার যারা মেম্বার। কিন্তু প্রত্যেক 2 বছর অন্তর অন্তর রাজ্যসভার মেম্বার যারা আছে তার 1/3 অবসর নেবে। মনে করো রাজ্যসভায় মনে করো 30 জন মেম্বার আছে, ঠিক আছে, 2 বছর পর এর 1/3 মানে হচ্ছে 10 জন অবসর নেবে। এরকমভাবে তাদের মেম্বারশিপটা বানানো হয়েছে। টোটাল কিন্তু এদের মেয়াদ হচ্ছে 6 বছর, কিন্তু প্রতি 2 বছর অন্তর 1/3 সদস্য সংখ্যা তারা অবসর নেবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো, রাজ্যসভার যিনি সভাপতিত্ব করেন তাকে কি বলা হয়? তাকে বলা হয় চেয়ারম্যান। এবার দেখো, চেয়ারম্যানের অনুপস্থিতিতে রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন? চেয়ারম্যানের অনুপস্থিতিতে রাজ্যসভায় সভাপতিত্ব করেন ডেপুটি চেয়ারম্যান। যেমন মনে করো ভারতে যখন রাষ্ট্রপতি অনুপস্থিত থাকে বা রাষ্ট্রপতির পদটা যখন খালি থাকে, তখন সেই পদটা কে সেই খালি পদটার জন্য কে তখন চালায় সেই টাইমটা, সেটা তখন হবে ভারতের উপরাষ্ট্রপতি। তেমনি চেয়ারম্যান যখন অনুপস্থিত থাকে কোনো কারণবশত বা সেই পদে এখন কেউ নেই, তখন সেটার সভাপতিত্ব করেন ডেপুটি চেয়ারম্যান। ঠিক আছে, এবার দেখো, ভারতের উপরাষ্ট্রপতি পদ্ধতি সংক্রান্ত প্রস্তাব কোথায় উত্থাপিত হয়? ভারতের উপরাষ্ট্রপতির পদ্ধতি সংক্রান্ত প্রস্তাব উত্থাপিত হয় একমাত্র রাজ্যসভায়। ভারতের লোকসভার সদস্য সংখ্যা অনধিক কতজন হতে পারে? ভারতের লোকসভার সদস্য সংখ্যা অনধিক 552 জন হতে পারে।
এবার দেখো ভারতের দুটি রাজ্যের নাম করো যেখানে রাজ্য আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট। এক হচ্ছে বিহার এবং সেকেন্ড হচ্ছে উত্তরপ্রদেশ। নেক্সট প্রশ্ন দেখো, ভারতীয় পার্লামেন্টের অর্থ সংক্রান্ত একটি কমিটির নাম উল্লেখ করো। ভারতীয় পার্লামেন্টের অর্থ সংক্রান্ত একটি কমিটির নাম হচ্ছে সরকারি গাণিতিক কমিটি। ভারতের লোকসভার নেতা কে? ভারতের লোকসভার নেতা হচ্ছেন প্রধানমন্ত্রী। তারপরে দেখো, ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য কে? ভারতীয় কেন্দ্রীয় মন্ত্রিসভায় সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য হচ্ছেন প্রধানমন্ত্রী। নেক্সট দেখো, ভারতের রাষ্ট্রপতি প্রধান পরামর্শদাতা কে? ভারতের রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী। মানে আসল ক্ষমতাটা প্রধানমন্ত্রীর হাতেই থাকে, খালি সামনে থাকে ভারতের রাষ্ট্রপতি। ব্যাপারটা এরকম, বুঝেছো আশা করি। এবার দেখো, বর্তমানে ভারতের লোকসভার সদস্য সংখ্যা কত? বর্তমানে ভারতের লোকসভার সদস্য সংখ্যা হচ্ছে 545 জন। দেখো এখানেও তোমাদের একটু বোঝার আছে, ঠিক আছে। বর্তমানে ভারতের লোকসভার সদস্য সংখ্যা হচ্ছে 545 জন। এবার দেখো, ভারতের লোকসভার অঙ্গরাজ্যগুলির প্রতিনিধি সংখ্যা হচ্ছে 530 জন। ভারতের লোকসভার অঙ্গরাজ্যগুলি সেইগুলোর প্রতিনিধি সংখ্যা হচ্ছে 530 জন। এবং তার সাথে ভারতের লোকসভায় রাষ্ট্রপতি মনোনীত সদস্যের সংখ্যা কত? 2 জন। মানে হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ান, যারা কিছুক্ষণ আগেই পড়েছিলাম, 2 জন। এবং তার সাথে ভারতের লোকসভায় কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধি সংখ্যা হচ্ছে 13 জন। তাহলে এখানে বুঝতে পারছো যে টোটাল 530 জন হচ্ছে অঙ্গরাজ্য, প্লাস 2 জন হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ান, প্লাস 13 জন হচ্ছে যেটা তোমাদের এখানে বললাম যে কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধি সংখ্যা 13 জন। তাহলে টোটাল এখানে কত হচ্ছে, এখানে তোমরা একটু দেখে নাও। 530 জন প্লাস 2 জন অ্যাংলো ইন্ডিয়ান প্লাস 13 জন, তাহলে হয়ে যাচ্ছে 545 জন। সেটা এখানে বলেছে যে বর্তমানে ভারতের লোকসভা সদস্য সংখ্যা 545 জন, ঠিক আছে। এবার দেখো, ভারতের লোকসভার সদস্য পদ প্রার্থীদের ন্যূনতম বয়স কত? মানে লোকসভার মেম্বার হতে গেলে তোমার সবথেকে কম কত বছর বয়স হতে হবে? 25 বছর। এবং রাজ্যসভার মেম্বার হতে গেলে তোমার সবথেকে কম বয়স হতে হবে 35 বছর। তাই এই দুটো প্রশ্ন কিন্তু অনেকবার তোমাদের এক্সামে রিপিট হয়েছে। এবার দেখো, ভারতের রাষ্ট্রপতি নির্বাচক মণ্ডলী কারা? মানে কারা রাষ্ট্রপতিকে নির্বাচন করে? ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষে নির্বাচিত সদস্যরা এবং রাজ্য আইনসভার নিম্নকক্ষে অর্থাৎ বিধানসভার নির্বাচিত সদস্যরা ভারতের রাষ্ট্রপতিকে নির্বাচন করেন। এবার দেখো, তত্ত্বগতভাবে ভারতের রাষ্ট্রের প্রধান কে? তত্ত্বগতভাবে ভারতের রাষ্ট্রের প্রধান হচ্ছে ভারতের রাষ্ট্রপতি, ঠিক আছে। সব তত্ত্বগতভাবে ভারতের প্রধান রাষ্ট্রপতি, কিন্তু প্রধানমন্ত্রী আসল কানুনটা চালায়, ঠিক আছে। এবার দেখো, ভারতের রাষ্ট্রপতি বিল বাতিল করার ক্ষমতা কে কে কি বলে? ভারতের রাষ্ট্রপতি যে বিল বাতিল করার ক্ষমতা থাকে তার হাতে, ঠিক আছে, যে কোনো বিল, তা সেই বিলটা বাতিল করার ক্ষমতাটাকে কি বলা হয়? সেই ক্ষমতাটাকে বলা হয় ভেটো ক্ষমতা, ঠিক আছে। এবং এই রাষ্ট্রপতির 3 ধরনের ভেটো ক্ষমতা প্রয়োগ করে। এক হচ্ছে চরম ভেটো, সেকেন্ড হচ্ছে স্থগিত ভেটো, এবং থার্ড হচ্ছে পকেট ভেটো। নেক্সট দুটো প্রশ্ন আছে, দেখে নাও। কোন পদ্ধতিতে ভারতের রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যায়? তাহলে ইমপিচমেন্ট পদ্ধতিতে ভারতের রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যায়। এবং ভারতের রাষ্ট্রপতির কার্যকাল মেয়াদ কত বছর? ভারতের রাষ্ট্রপতির কার্যকাল মেয়াদ হচ্ছে 5 বছর। তাহলে টোটাল আমরা 50টা প্রশ্ন ডিসকাস করে নিলাম। আশা করি কিছুটা হেল্প হবে তোমাদের। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।